আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম এ যুগের চাঁদ হল কাস্তে। লিখেছেন সৌমেন্দু সামন্ত। বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শত কাজ নহে তো, এ যুগের চাঁদ হল কাস্তে। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের অপমৃত্যুর পটভূমিতে যে কবিতার লাইনগুলো আজ বারবারই ঝাঁকিয়ে দিচ্ছে ভেতরের শিরা উপশিরা, সেই কবিতার স্রষ্টার খ্যাতি আজও কাস্তে কবি হিসেবে। এই বাংলার এক আপোষহীন কবি দীনেশ দাস, যাঁর কলমে ঝলসে উঠত প্রতিবাদ আর প্রতিরোধের আগুন। ১১১ বছর আগে আদিগঙ্গার তীরে কলকাতার আলিপুরে এই সেপ্টেম্বর মাসেই তাঁর জন্ম। কাস্তে তিনি লিখেছিলেন ১৯৩৭-এ। অত্যাচারী ইংরেজ শাসকের ভয়ে যে কবিতাটি সেই সময় ছাপতে রাজি হচ্ছিল না কেউই। অবশেষে কবিবন্ধু অরুণ মিত্রের সৌজন্যে ১৯৩৮-এ শারদিয়া আনন্দবাজারে কাস্তে ছেপে বেরোনোর সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য সাড়া পড়ে যায় কবি ও পাঠক মহলে। কবিতাটি বহুকালের প্রচলিত রোম্যান্টিক ধ্যান ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল মুহূর্তে। কবিতার দুটি পংক্তি, চাঁদের শত কাজ নহে তো, এ যুগের চাঁদ হল কাস্তে, প্রবাদের মতো মানুষের মুখে মুখে ফেরে আজও। তখন অদ্ভুত এক উন্মাদনা তৈরি হয়েছিল এই কবিতাকে ঘিরে। ওই শব্দবন্ধ ব্যবহার করে অগ্রজ কবি সুধীন্দ্রনাথ দত্ত, এমনকি বিষ্ণু দে পর্যন্ত কবিতা লিখে ফেলেছিলেন, আর নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন গল্প। কাস্তের বিপুল প্রভাব পড়েছিল তরুণ কবিদের মধ্যেও। মেহনতি মানুষের এই হাতিয়ারের কাব্য প্রতীক তখন ইতিহাস, বাংলা কবিতায় এক মাইল ফলক। রবীন্দ্রনাথের জীবৎকালেই সে যেন এক যুগ সন্ধিক্ষণ। স্বমহিমায় বিরাজ করছেন জীবনানন্দ, সমর সেন, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায় প্রমুখেরা। দীনেশের বয়স তখন মাত্র ১২, সপ্তম শ্রেণীর ছাত্র। সেই সময় থেকেই ছড়া মেলানো শুরু তাঁর। নবম শ্রেণীতে গোপনে বিপ্লবী কর্মকাণ্ডে যোগ দিয়ে গান্ধীজির লবণ সত্যাগ্রহে জড়িয়ে পড়লেন। ১৯৩৩-এ বিএ পাশ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েও পড়া শেষ না করে চাকরি নিয়ে দীনেশ চলে যান কার্শিয়াঙে। সেখানে চা বাগানের শ্রমিকদের বঞ্চনা আর দারিদ্র্য তাঁকে অত্যন্ত ব্যথিত করে। ১৯৩৬-এ ফেরেন কলকাতায়। ফিরেই মগ্ন হন কাব্য চর্চায়। এই সময় তাঁর মনে বাসা বাঁধে কমিউনিজম। তবে বামপন্থায় বিশ্বাসী হয়েও দীনেশ দাস গান্ধীজির আদর্শের প্রতি শ্রদ্ধা রেখেছেন বরাবর। এই সময় তিনি লিখে ফেলেন প্রথম বৃষ্টির ফোঁটা, নখ, হাই, চায়ের কাপে ইত্যাদি কবিতা। এর মধ্যে মৌমাছি কবিতাটি রবীন্দ্রনাথ তাঁর বাংলা কাব্য পরিচয় সংকলনে অন্তর্ভুক্ত করেন। কবিগুরুর উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা প্রকাশ পায় তাঁর প্রণমী কবিতায়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। ১৯৩৪-এ তাঁর কবিতা শ্রাবণে প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায়। ১৯৩৯-এ দীনেশ যোগ দেন ক্যালকাটা ন্যাশনাল ব্যাংকে। ৭ বছর চাকরি করার পর ইউনিয়ন গড়তে গিয়ে বাধা পেয়ে কাজে ইস্তফা দেন। এই সময়ে মৃত্যু মিছিল, মন্বন্তর, বোমাতঙ্কের অস্থির অবস্থা নিয়ে তিনি লেখেন, আজকে মহা দুর্দিনে আমরা বৃথা খাদ্য খুঁজি ডাস্টবিনে। মহাপ্রভু, নতুন বছর আসলো তবু, নেইকো ঘরে খুদের গুঁড়ো নেইকো করি, কেমন করে তোমায় রাজা তোয়াজ করি। না হয় হলাম দিন ভিখারি, শূন্য হাতে তোমার কাছে আসতে পারি। এনেছি তাই তোমার ঘরেই তৈরি নাড়ু নতুন ভাবে। মহাপ্রভু, গরম বোমার লাড্ডু খাবে। চাকরি ছেড়ে প্রথমে দৈনিক কৃষক এবং পরে মাতৃভূমি পত্রিকায় যোগ দিয়েছিলেন কাস্তে কবি। চলচ্চিত্রে গীতিকার ও সহপরিচালকের কাজও করেন, কিন্তু কোনো কাজই মনোপুত না হওয়ায় সব ছেড়ে ছুড়ে নিদারুণ অর্থ সংকটে পড়েও আত্মমর্যাদা বোধে অবিচল দীনেশ দাস কারোর অযাচিত অনুগ্রহ লাভের জন্য মাথা নোয়াননি কখনো। ভ্রাতৃঘাতী দাঙ্গা, সর্বনাশা দেশভাগ আর গান্ধী হত্যার ঘটনায় মর্মাহত কবি অভিমানে একসময় কলকাতা ছেড়ে চলে গিয়ে হাওড়ার এক গ্রামে শিক্ষকতায় মন দেন। ১ বছর পর কলকাতায় ফিরে স্থায়ীভাবে যুক্ত হন চেতলা বয়েজ স্কুলে বাংলা শিক্ষক পদে। কর্মস্থলে ডাক্তার কন্যার ভয়ঙ্কর মৃত্যুর প্রতিবাদে গর্জে ওঠা জনতাও হয়তো তাঁরই মতো বিশ্বাস করতে চায়, কেটে যাবে এই অমাবস্যার ঘোর, দেখা যাবে ঠিক কাকের মুখেতে বটফল যেন টকটকে রাঙা ভোর। সমীক্ষা শেষ হল। লিখেছেন সৌমেন্দু সামন্ত।